নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই চলুন আজকে আমি কিছু বক্তব্য পড়ে শোনাই, তাহলেই তারপরে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করে শুরু করি। এই বক্তব্য গতকাল বিধানসভায় দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালকে আপনারা জানেন বঙ্গভঙ্গ নিয়ে বিধানসভায় আলোচনা ছিল সোমবার দিন। তখন মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ দিতে উঠে যে কথাগুলো বলেছেন সেটা আমরা আগে একবার দেখে নিই। ইতিমধ্যে আমরা জানি যে বঙ্গভঙ্গ হবে না, পশ্চিমবঙ্গ এক থাকবে এবং বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না, উন্নয়নে সবাই একসাথে কাজ করবে, এটা নিয়ে আর কি একটা সর্বদলীয় প্রস্তাব পাশ হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আগে পড়ি। আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে সেন্ট্রাল ডিরেক্টিভ দিতে পারে, রাজ্য তো সেটা ইমপ্লিমেন্ট করবে সেন্টারের সঙ্গে সহযোগিতা করে। সেন্টারের যেরকম রোল আছে রাজ্যেরও সেরকম রোল আছে। আমি সবসময় কোঅপারেটিভ ফেডারেলিজমের ওপর আস্থা রাখি। আমি তো নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলাম, কিন্তু নীতি আয়োগের বৈঠককে তো ওরা তো কোনো আর কি সিদ্ধান্ত নিতে পারে, ওদের হাতে তো কোনো প্ল্যানিং কমিশনের মতো এখতিয়ার নেই টাকা স্যাংশন করা। আরও 2 মিনিট বলতে দিলেই পারত, আর তো কেউ যায়নি। আমি তো সেখানে গিয়েছিলাম বিরোধীদের মধ্যে একাই, অপোজিশনের তো আর কেউ যায়নি, আমি গিয়েছিলাম। নীতি আয়োগের সঙ্গে আবার কোনো বিরোধিতা নেই, ওরা কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারে না। এবার বাংলায় পরিকাঠামোতে উনি যেরকম দেন, সিদ্ধান্ত নেন এগিয়ে, কিন্তু তারপরে যে কথাগুলো উনি যেটা বলছেন, আমরা আবাস যোজনা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা 100 দিনের কাজ ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা ফুড সাবসিডি চাই, আমরা ন্যাশনাল হেলথ স্কিম, হেলথ মিশনের যে টাকা আটকে আছে সেটাও আমরা চাই। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিলেন সেটা হচ্ছে আর সংঘাত নয়, উনি আলোচনার মাধ্যমে কেন্দ্রের থেকে এই ফান্ডগুলো চান। তাহলে যে বার্তাটা উনি বিধানসভার অন্দরে দিলেন সেটা দিনেই কি আগামী দিনে পরিচালিত হবে এই তৃণমূল সরকার? আমরা বারবার করে যেটা দেখেছি, ইনফ্যাক্ট পার্লামেন্ট খুললেই পার্লামেন্টে যে বার্তাটা সবসময় দেওয়া হচ্ছে যে সেন্ট্রাল আমাদের আর কি একটা যুদ্ধের মনোভাব, একটা সংঘাতের সংঘাত, যে সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল একদিকে বলে যাচ্ছে যে দুর্নীতির জন্য ফান্ড আটকে গেছে, উল্টো দিকে রাজ্য তার উল্টো সুর। রাজ্যের তরফে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, যে সুরটা আমরা কিন্তু বাজেটের পরেও দেখেছিলাম। যখন নির্মলা সীতারামনের বাজেট হলো তখনও কিন্তু এই সুরটাই আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে, বাঙালিকে বঞ্চনা করা হয়েছে। এই মোডে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারটা শুরু করেছিল। সেখান থেকে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর যে বিবৃতি বা বিধানসভার অন্দরে, সেটা কিন্তু সহযোগিতার মাধ্যমে উনি এগিয়ে নিয়ে যেতে চান, সেই কথাটাই বলছেন, যেটাই আর কি হওয়া একান্ত কাম্য। যে অন্যান্য যে স্টেট যে বিরোধিতা থাকলেও বা বিরোধী থাকলেও সেখানে কিন্তু একভাবে রাজ্যের উন্নতিতে সেখানে কেন্দ্র এবং রাজ্য একযোগে রাজনীতির মতো থাকবেই, কিন্তু রাজ্যের যখন উন্নয়ন আসে সেখানে একযোগে এগোয়। তাহলে মনে হতেই পারে, আপনারা যারা খবর রাখেন, আমরা যারা সাংবাদিক, যে হঠাৎ করে এই পরিবর্তন কেন? এই আর কি বলা যেতে পারে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের হঠাৎ করে এই পুরোপুরি যে অবস্থান, যে পরিবর্তন। এখন আর অ্যাসেম্বলির ফ্লোরে উনি বলেননি যে আমরা একাই 100 দিনের কাজের টাকা দিয়ে দেবো। 100 দিন না, 50 দিন হয়ে গেছে। আমরা ডিসেম্বর থেকে যেটা বলা হয়েছিল, এমনকি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও, যে ডিসেম্বর থেকে আবাসের টাকা ঢুকে যাবে, আমাদের দরকার নেই। আমরা নিজেরাই, যেটা বাইরে রাজনৈতিক প্রচারে বারবার বলা হয়েছে, আমরা একাই দরকার, আমাদের কারো সহযোগিতার দরকার নেই, সেখান থেকে সরে এসে সেন্টার বলা হচ্ছে, সেন্টার ডিরেকশন দেবে, রাজ্য সেটা ইমপ্লিমেন্ট করবে। আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। তাহলে অত কিম এবার কি 100 দিনের কাজ এবং আবাসের কাজ, যে দুর্নীতিগুলো আছে সেই সব দুর্নীতির বিরুদ্ধে কি তদন্ত হবে, বা
কেন্দ্রে বলতে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কেন্দ্র ডিরেকশন দেয়, তাহলে কি কেন্দ্রের ডিরেকশন মেনে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে? তাহলে কি যে টাকাগুলো দুর্নীতি হয়েছে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হবে? ইন্টারেস্টিংলি এই আর কি রাজ্য ফান্ড ডাইভার্ট করছে, রাজ্য প্রায় ব্যাংক্রাপ্সির দিকে চলে যাচ্ছে, এই কথা কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস তিনিও কিন্তু বলেছেন, এবং তিনি রাজ্যকে একটা হোয়াইট পেপার প্রস্তুত করতে বলেছেন, এবং বলেছেন রাজ্য যদি সেটা না হয় আমি কিভাবে প্রস্তুত করতে হয় আর কি বার করতে হয় সেটা আমি দেখে নেব। অর্থাৎ যে একদিকে আমরা এবার দেখেছি সংসদে সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল নির্মলা সীতারামন হোক বা শিবরাজ সিং চৌহান হোক বা অশ্বিনী বৈষ্ণব হোক, তারা কিন্তু সরাসরি আর কি রাজ্য কোনো বঞ্চনার কথা বললেই তারা কিন্তু সরাসরি জবাব দিয়েছে। অর্থাৎ এই সরকারকে তারা যে কোনো ফাঁকা জমি দেবে না, তারা কিন্তু সেটা বারবার করে বুঝিয়ে দিয়েছে যে রাজ্য কিছু বললেই সেটা কিন্তু তারা চ্যালেঞ্জ জানিয়েছে। যে রাজ্য যখন বলছেন যে 100 দিনের কাজে টাকা আটকে আছে, তারা নির্মলা সীতারামন বলছেন যে দুর্নীতি হয়েছে। যখন আবাসের কাজের টাকা নিয়ে বলা হচ্ছে, সেখানে 100 দিনের কাজের টাকা নিয়ে বলা হচ্ছে, সেখানে শিবরাজ সিং সরাসরি বলছেন যে ফান্ড ডাইভার্সন হয়েছে, টাকা দেওয়া যাবে না, এটা জনগণের টাকা লুট করা যাবে না। একই কথা আমরা রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসের কথাতেও বলেছি। এর আগে আমরা দেখেছিলাম ভোটের আগে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল এই যোজনার টাকা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ছাড়ার জন্য, কিন্তু সেটা আলটিমেট হয়নি। তো আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী আর সংঘাতের আবহে থাকতে চায় না, উনি হাতে হাত মিলিয়ে চলতে চান। তাই জন্য বিধানসভার অন্দরেও দেখতে পেলাম যে বিরোধী দলনেতাকে উনি শুভেন্দু বলে বলছেন, কোনো নিয়ে মাননীয় বিরোধী দলনেতা বলছেন, কোনো সময় শোনা যায়নি শুভেন্দু অধিকারীর নাম ধরে ডাকছেন। এবং সেখানে শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে বঙ্গভঙ্গ নিয়ে অখণ্ড পশ্চিমবঙ্গ চাই এবং উন্নয়ন বাংলার একজোটে করতে হবে, এই কথাটাও কিন্তু উনি মেনে নিলেন। অর্থাৎ উনি একটা বার্তা দিতে চাইছেন যে উনি এখানে বিরোধীদের নিয়ে চলবেন। বলছে বিরোধীরা থাকবেই, কিন্তু সেটা রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন হবে? ফলে হাওয়ার গতি কি ঘুরছে। কিছুদিন আগে অমিত শাহ বলেছিলেন সংসদে যে রাজ্য সরকারের এখন বিভিন্ন প্রকল্পে হিসাব দিতে শুরু করেছে, আগে তো দিত না, দেরিতে হলেও বুঝতে পারছে। এটা কিন্তু সংসদে অমিত শাহ সেটা বলেছিলেন। তাহলে কোনো একটা জায়গায়, সেটা চাপের কাছে হতে পারে, সেটা রাজ্যের আর্থিক হাল দেখে হতে পারে, তাহলে আগের যে অবস্থান, কঠোর অবস্থান, তার থেকে কি রাজ্য সরছে? এটা যদি হয় আর কি, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বার্তা মুখ্যমন্ত্রী যেটা দিয়েছেন সেটা যদি টেনে নিয়ে যেতে পারে, তাহলে আর একটা ধাপও তো বাকি, যে সেটা হচ্ছে রাজ্যপালের কাছে যাওয়া। উনি তো কেন্দ্রের প্রতিনিধি, সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছিলেন আর কি, কেউ চা খেতে ডাকলে আমি কি যাব না? আমি তো চা খেতে যাবই। অনন্ত মহারাজের বাড়িতে চা খাওয়া নিয়ে যখন ওনাকে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছিলেন, তার উত্তর এটা দেন। তাহলে কি সেই সময় এসছে যে রাজ্যের উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে উনি আবার রাজভবনে গিয়ে চা খাবেন? যেটা বলেছিলেন রাজভবনে আর ঢোকা যাবে না, আমাকে বাইরে, ওখানে যাব না, বাইরে দাঁড়িয়ে কথা বলবো। চলুন আমরা এবার সেদিকে লক্ষ্য রাখি, উনি কবে রাজভবনে যান এবং চা খান, সেটাও রাজ্যের স্বার্থেই। রাজনীতি একটা প্রবাহমান প্রক্রিয়া, বই চলে। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।